দ্রুত কাগজ খণ্ডটির ভাঁজ খুলল আহমাদ মুসা। ৮ সেন্টিমিটারের মতো বর্গাকৃতির একটা কাগজ। শুরুতে একদম টপে এক পাশে ছোট্ট একটা বৃত্ত, তাও স্টিল কালারের। তার পাশে সমান্তরালে অনেক ডিজিট, তার নিচে একটা রঙিন ডায়াগ্রাম। ডায়াগ্রামটি শুরু হয়েছে বটম থেকে, লাল ও সবুজ রেখা। সবুজ রেখাটি বাম পাশে বেঁকে নিচের দিকে গেছে, তারপর শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। সবুজ রেখাগুলোর মাথায় শৃঙ্খলিত মানুষের রেখাচিত্র। লাল রেখাটি উপরে উঠে গেছে। লাল রেখাটি শেষ হয়েছে একটা রেখাচিত্রের সামনে। রেখাচিত্রটির মাথায় রাজমুকুট। আহমাদ মুসার চোখে মুখে বিস্ময়। এই বিস্ময় নিয়ে আহমাদ মুসা কাগজ খণ্ডটি আর উপরের ডিজিটাল নম্বরের উপর আবার নজর দিল। আহমাদ মুসার মনে হলো এই কাগজের সাথে এই দরজার সম্পর্ক আছে, তা না হলে কাগজটি এখানে থাকবে কেন? তার রঙও দরজার মতোই মনে হবে কেন? ডিজিটাল নম্বরের পাশে বৃত্তকে দরজার ডিজিটাল লক এবং পাশের নম্বরটাকে লক খোলার ডিজিটাল কোড হিসাবে ধরে নিল সে। কিন্তু নিচের এই ডায়াগ্রামটা, এরও অর্থ আছে। কি সেই অর্থ? মানুষের শৃঙ্খলিত রেখাচিত্র কি বিপজ্জনক? মানুষের মানে বিজ্ঞানীদের বোঝানো হয়েছে, কিন্তু রাজমুকুটওয়ালা রেখাচিত্রটি কার? এ কি ক্যাপিটাল অফ পাওয়ার? অন্য কথায় ব্ল্যাক সান সিন্ডিকেটের কি সর্বময় কর্তার? আর লাল সবুজ রেখার তাৎপর্য কি? সবুজ কি শান্তি আর লাল কি অশান্তি বা অত্যাচারের প্রতীক? এ প্রতীকটা তো মোটামুটি সকলেরই জানা। এটা এখানে দেখাবার অর্থ কি? আহমাদ মুসা অবশেষে ভাবল, ভেতরে না ঢুকে এসবের অর্থ খুঁজে পাওয়া যাবে না। সে আবার ফিরে এলো ডিজিটাল নম্বরের কাছে। বৃত্ত ও ডিজিটাল নম্বরগুলো সম্পর্কে তার ভাবনাটা ঠিক হলে টাচ লকটি একটা ডিজিটাল লক। কোড নম্বরগুলো টাইপ করলে দরজা খুলে যাবে। কিন্তু লক খুলে যাক এটা চাচ্ছে কে? কে তাকে এটা সরবরাহ করল? কিন্তু কেন? এর কোনো উত্তর তার জানা নেই। এটা তার জন্য একটা ফাঁদ, কিংবা দরজা খোলা অসম্ভব করে তোলার একটা কৌশল নয় তো? এরও কোনো উত্তর জানা নেই তার। কি করার আছে এখন? ডিজিটাল নম্বরটির দিকে আবার তাকালো। 18 ডিজিটাল নম্বরটি কিছুটা মজার। 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালি লেখা রয়েছে, তারপর এই ডিজিটগুলোকে উল্টোভাবে সাজানো হয়েছে। নম্বরগুলো আবার 9 থেকে 1 পর্যন্ত লেখা। এই 18 ডিজিটকে এই সিরিয়ালে 1 শুরুতে বা বটমে রেখে ক্লকওয়াইজ সাজালে ক্লকবৃত্তের বটম থেকে ডাবল 1 এবং শীর্ষে থাকে ডাবল 9। সর্বোচ্চ নম্বরের জোড়া, যার যোগফল 18 এবং বেজোড় সংখ্যা হিসাবে 99। 18 ডিজিটের যে কোনোটির চেয়ে বড়, আর 99 18 ডিজিটের সম্মিলিত যোগফলের চেয়ে বড়। আহমাদ মুসা খুশি হল 18 ডিজিটের সংখ্যাবাচক কনসেপ্টের সাথে ব্ল্যাক সান সিন্ডিকেটের মনোগ্রামের কনসেপ্টের মিল আছে। ব্ল্যাক সান সিন্ডিকেটের মনোগ্রাম সূর্যটির টপ এর কিরণটি সর্বোচ্চ, অন্যগুলো ছোট বড়। যেমন ডিজিটাল বৃত্তের 16টি ডিজিট। আহমাদ মুসার নিশ্চিত হল লক খোলার ডিজিটাল কোড ঠিক আছে। সে এগিয়ে গেল ডিজিটাল লকের দিকে, হাত তুলল টাচ লকের দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার 1 পা পিছিয়ে এলো। দরজা খোলার আগে সব ঠিক আছে কিনা দেখতে হবে তাকে। জুতা, মোজার আড়াল, প্যান্টের পকেট, জ্যাকেটের পকেট, কলারের আড়ালটা সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে সাইলেন্সারযুক্ত মাইক্রো মেশিন গান বাম হাতে নিল। ডান হাতের কাছে জ্যাকেটের ডান পকেটে লেজার গান। আহমাদ মুসা আবার এগিয়ে গিয়ে ডিজিটাল লকের সামনে দাঁড়ালো। বিসমিল্লাহ বলে শাহাদাত অঙ্গুলি দিয়ে 1 থেকে 9 পর্যন্ত টাচ কিগুলো চাপল। তারপর 9 থেকে টাচ কি চেপে 1-এ ফিরে এলো। 9ম টাচ কিতে চাপ দিয়েই আহমাদ মুসা ঠিক দরজার মাঝখানে সরে এলো। দরজা যেদিকে যাবে সেদিকে সরে যাবে সে।
যাতে গুলির সামনে প্রথমেই পড়ে না যায়। ওরা যদি ভেতরে বেশি সংখ্যক লোক থাকে তাহলে ক্রস ফায়ারের সুবিধা ওরা পেয়ে যেতে পারে। মুখোমুখি না পড়ে মুহূর্তকালের জন্য হলেও ওদের চোখের আড়ালে গিয়ে পাশ থেকে আক্রমণ করতে চায় সে। দরজা বাম দিকে সরছিল, কিন্তু যতটা চোখের পলকে সরবে মনে করেছিল তত বেগ ছিল না। ভারী দরজা স্বাভাবিক গতিতে সরছে। সুবিধা হলো আহমদ মুসার। দরজা সরে আসা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে যে বাম কোণে শুয়ে রিভলভার তাক করল। আহমদ মুসা দরজার পেছনে স্টেন গান তাক করে হাঁটু গেড়ে বসে থাকা একজনকে দেখতে পেয়েছে। সেও দেখতে পেয়েছে তাকে। আহমদ মুসা গুলি করেছে, সেও গুলি করেছে। আহমদ মুসা শুয়ে থেকেই গুলি করেছে, আর সেও গুলি করেছে হাঁটু গেড়ে বসা অবস্থায়। কিন্তু দেখতে পাওয়ার এবং গুলি করা মাত্র কয়েক মিলি সেকেন্ডের ব্যবধান। শুয়ে থাকা অবস্থায় গুলি করার কারণে বেশি সুবিধা পাওয়ায় জিতে গেল আহমদ মুসা। আহমদ মুসার মাইক্রো মেশিন গানের এক ঝাঁক গুলি তাকে বিদ্ধ করল, আর লোকটির সব গুলি লক্ষ্যচ্যুত হয়েছে সে গুলিবিদ্ধ হয়ে হাতের আঙ্গুল কেঁপে যাওয়ায়। আহমদ মুসা গুলি শুরু করার পর আর বন্ধ করেনি। ট্রিগারে আঙ্গুল চেপে রেখে তা বামে সরিয়ে নিচ্ছে দরজা সরে যাওয়ার সমান গতিতে। ওরাও গুলি ছুটছে, কিন্তু সেগুলোর বেশিরভাগই দরজাকে আঘাত করছে এবং কিছু দরজার খোলা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আহমদ মুসার গুলি দরজার আড়াল থেকে হয় কিছুটা কৌণিক হলেও তার অব্যাহত গুলি কাজে লাগছে। দরজা অব্যাহতভাবে সরে যাওয়ার কারণে ওরা দরজার পেছনে সারিবদ্ধভাবে বসে, সারিবদ্ধভাবে ওদের লাশগুলো পড়ে গেল। দরজা খোলা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সময় বেশি নয়। ওরাও গুলি করছিল, আর ওরাও দু দেয়ালের মাঝখানে সারিবদ্ধ অবস্থায় বসেছিল। এই সব কারণে তারা আড়াল নেয়নি, নেয়ার সুযোগও ছিল না। তারা ডানে সরে এসে সরাসরি আহমদ মুসাকে আক্রমণ করবে, তা পারেনি আহমদ মুসার অব্যাহত গুলির জন্য। আবার ওরা পালায়নি পেছনে গিয়ে আলাদা অবস্থান নেবার জন্যে, কারণ ওরা পালায় না। আহমদ মুসা এটা দেখেছে। ওদের 8টা লাশ দেখে যাচ্ছে দরজার পেছনে। ওই কোণটায় আহমদ মুসা শোয়া অবস্থায় আরও কিছুটা সময় অপেক্ষা করল। কেউ এলো না, নীরব চারদিক। আহমদ মুসা না উঠে ক্রাউলিং করে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে সামনে তাকাতেই চমকে উঠল সে। ডায়াগ্রামে দেখা গেল লাল সবুজের জীবন্ত দৃশ্য সামনে ভাসছে। ভেতরে ঢুকেই প্রথমে প্রশস্ত স্ট্যান্ডিংয়ের পরে মুভিং এলিভেটর। এলিভেটরের লাল সবুজ দুটি অংশ, দুটিই চলছে পাশাপাশি বিপরীত দিকে। লালটা উপরে উঠছে, সবুজটা নামছে নিচে। বিস্মিত আহমদ মুসা। একদম মিলে যাচ্ছে ডায়াগ্রামের সাথে। দরজা খোলার কোড নম্বর দিয়ে এবং ভেতরের গাইডলাইন দিয়ে কে তাকে সাহায্য করল। কিন্তু আহমদ মুসা আজ এখানে আসছে কে জানত। সে নিশ্চিত ডায়াগ্রামকে অনুসরণ করেই সে লক্ষ্যে পৌঁছতে পারবে। সবুজ এলিভেটর তাকে নিয়ে এলো বন্দি বিজ্ঞানীদের কাছে, এবং লাল এলিভেটরে সে যেতে পারবে কিংয়ের কাছে। এই কিংটাকে ব্ল্যাক সান সিন্ডিকেটের হেড, সেটাই হবে হয়তো। কোথায় আহমদ মুসা আগে যাবে? বন্দি বিজ্ঞানীদের কাছে, না ব্ল্যাক সান সিন্ডিকেটের সাথে বোঝাপড়া আগে শেষ করবে? বিজ্ঞানী বিশেষজ্ঞদের মুক্ত করে নিরাপদে তাদের নিয়ে যেতে হলে ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান এবং অন্যদের হাত থেকে এই প্রাসাদকে আগে মুক্ত করতে হবে। এটাই সিদ্ধান্ত নিল সে। আহমদ মুসা তাকালো লাল এলিভেটরের দিকে, কিন্তু এদের লোকজন কোথায়? এরা 8 জন যেরকম প্রস্তুত অবস্থায় ছিল তাতে বোঝা যাচ্ছে এরা তার জন্য প্রস্তুত হয়েই অপেক্ষা করছিল। তাহলে অন্যরাও তো এটা জানবে, তারাও সাবধান থাকবে, প্রস্তুত থাকবে। তাহলে তারা কোথায়? এলো না কেন এত গুলির শব্দ শোনার পরেও? আহমদ মুসার মাইক্রো মেশিন গান সাইলেন্সর যুক্ত, কিন্তু ওদের গুলির তো শব্দ হয়েছে। এ জিজ্ঞাসার জবাব পেল না সে। বুঝতে পারল না ঘটনা কি। তাহলে কি ওরা অন্য কোথাও অবস্থান নিয়েছে? সিদ্ধান্ত আগেই নিয়ে নেয় সে। এবার বিসমিল্লা বলে লাল এলিভেটরের লাল সিনথেটিক কার্পেটে পা রাখল। ধীরে ধীরে এলিভেটর উঠতে লাগলো উপরে। আহমদ মুসার বাম হাতে ঝুলছে মাইক্রো মেশিন গান,
আর তার হাতের মুঠোয় রয়েছে লেজার গান। আহমদ মুসা দেখতে পাচ্ছে এলিভেটর এক লেয়ার থেকে অন্য লেয়ারে উঠছে। একসময় দেখল এলিভেটর করিডোর চত্বর দিয়ে চলছে, দুপাশে ঘর, লাউঞ্জের সারি। এ সময় এলিভেটর সমতল অবস্থায় চলছিল। হঠাৎ এলিভেটর 30 ডিগ্রি কোণে উপরে উঠতে লাগল। এলিভেটরের দুপাশে অনেক উঁচু দেয়াল। অনেক উঁচুতে আহমদ মুসা এলিভেটরের মতোই প্রশস্ত দরজা দেখতে পেল। দরজাটা অত্যন্ত দর্শনীয়, রাজা বাদশাদের ঘরের দরজার মতোই। আধুনিক যুগের অ্যান্টিকের একটা চমৎকার নিদর্শন। সে ভাবল, এই দরজার ওপাশে তাহলে ব্ল্যাক সান সিন্ডিকেটের রাজা থাকেন। দরজাটা ঠিক এলিভেটরের উপরে দাঁড়িয়ে আছে। এলিভেটর চলার উপযোগী ফাঁকটুকুই মাত্র রয়েছে দরজার নিচে। প্রথমে বুঝল দরজা বন্ধ, কিন্তু তার নিচ দিয়ে এলিভেটর চলছে। তার মানে তাকে এখনই প্রচণ্ড ধাক্কা দেবে। এর সাথে সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে নিচের ল্যান্ডিংয়ে পড়ে যেতে হবে তাকে। দরজা এসে গেছে। আহমদ মুসা তাড়াতাড়ি ডান হাত বের করে সামনে বাড়িয়ে দিল, যাতে ধাক্কা থেকে শরীরটাকে রক্ষা করা যায়। কিন্তু হাত দরজা স্পর্শ করার আগেই দরজা খুলে গেল। দরজা পার হবার পর এলিভেটরের পথ আবার সমতল হয়ে গেল। কিন্তু অল্প দূরেই আরেকটা দরজা, ঘরের। ঘরটির সামনের দেয়ালটি শুধু দেখা যাচ্ছে। পাথরের দেয়ালটি অদ্ভুত কারুকাজে সাজানো। দরজাটি মনে হয় সোনার অংশ দিয়ে কারুকাজ করা। দরজার সামনে গিয়ে পৌঁছতে এলিভেটর থেমে গেল আপনা আপনি। আহমদ মুসা নিশ্চিত হল স্বর্ণ দরজার এই ঘরটাই ব্ল্যাক সান সিন্ডিকেটের রাজার বাসস্থান, যার রেখাচিত্র ডায়াগ্রামে আছে। এলিভেটর থেকে আহমদ মুসা দরজার সামনে ল্যান্ডিংয়ে উঠে দাঁড়াল। এখন কি করবে সে? দরজার ওপারে কি আছে? আহমদ মুসা শাহাদাত আঙ্গুল দিয়ে দরজার উপরে চাপ দিল। খুলে গেল দরজা। বিস্মিত হল সে। এসবকে কোনো জাদু বলে হচ্ছে? খুলে গেল সম্পূর্ণ। দরজার পরে রাজকীয় কার্পেটে মোড়া করিডোর। করিডোরের দুপাশে দুটি দরজা। করিডোরের সামনে সুসজ্জিত লাউঞ্জ। মিষ্টি সাদা আলোতে হাসছে যেন লাউঞ্জটা। বাম হাতে মাইক্রো মেশিন গানটি বাগিয়ে ধরে ডান হাতে জ্যাকেটের ডান পকেটে রেখে 2-3 ধাপ এগোল। হঠাৎ লাউঞ্জের ওপাশ থেকে কথা বলে উঠল একটা কণ্ঠ। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াল আহমদ মুসা। কণ্ঠটি বলছিল, আহমদ মুসা, তুমি শুধু সাংঘাতিক ধূর্তই নও, তুমি ভাগ্যবানও। ক্যাপিটাল অফ পাওয়ারে ঢোকার অসম্ভব কাজও তুমি করেছ। আমাদের কোনো এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতায় তুমি ভাগ্যবান হয়েছ। আমাদের প্রধান গেটের দরজা ছিল অজ্ঞেয়, সেটা খোলার কোড তুমি পেয়ে গেছ। এই প্রাসাদের ডায়াগ্রামও নিশ্চয়ই তোমাকে দেয়া হয়েছে। তুমি ভাগ্যবান যে আমার ঘুমাবার সময়কে তুমি বেছে নিতে পেরেছ তোমার অভিযানের জন্য। তুমি ভাগ্যবান বলেই আমরা ক্যাপিটাল অফ পাওয়ারকে খালি করে সবাইকে পাঠিয়েছি তাহিতিতে ডোর টু ডোর খুঁজে তোমাকে বের করে আনতে। ঠিক এ সময় তুমি ক্যাপিটাল অফ পাওয়ারে অভিযানে এসেছ। কোনো এক বিশ্বাসঘাতকের সাহায্যই তোমাকে ভাগ্যবান করেছে। আমাকে যখন ঘুম থেকে জাগানো হয় তখন তুমি হার্ড লেয়ার পর্যন্ত পৌঁছে গেছ। তারপর আমি তোমাকে এই স্বর্ণপ্রাসাদের গেটে আসতে আর বাধা দেইনি, কারণ এই স্বর্ণপ্রাসাদ এখনো উদ্বোধন পর্যন্ত হয়নি। তোমার রক্ত দিয়েই তার উদ্বোধন হবে। স্মরণীয় হয়ে থাকবে এই উদ্বোধন। থেমে গেল তার কণ্ঠ। পলপল করে বয়ে গেল কয়েক মুহূর্ত। কি ঘটতে যাচ্ছে, কি করবে আহমদ মুসা তা ভাবছিল। হঠাৎ আহমদ মুসার পায়ের তলা থেকে কার্পেট কোনো এক অদৃশ্য শক্তির হ্যাঁচকা টানে প্রবল বেগে সরে গেল। একদম চিত হয়ে পড়ে গেল সে। টানটা এতটা হঠাৎ ও প্রবল ছিল যে আহমদ মুসা তার দেহের উপর নিয়ন্ত্রণ পুরোটাই হারিয়ে ফেলে। বাম হাত থেকে মাইক্রো মেশিন গানটি ছিটকে পড়ে, কিন্তু ডান হাতটি জ্যাকেটের পকেট থেকে ছিটকে বেরিয়ে এলেও বিস্ময়করভাবে লেজার গানটি হাতের মুঠোতেই ছিল। আহমদ মুসা পড়ে যাবার মুহূর্তেই করিডোরটির সামনে এসে দাঁড়ালো ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান অ্যালেক্সি গ্যারিন। তার 2 হাতে 2টি রিভলভার, তার 2 চোখে আগুন। সে এসে দাঁড়িয়ে স্থির হবার আগেই তার 2 রিভলভার থেকে 2টি গুলি বর্ষিত হল আহমদ মুসার লক্ষ্যে। ঠিক দেখা মাত্র গুলি করার মতো। আহমদ মুসাকে দেখার পর
আর অপেক্ষা করেনি। আহমদ মুসা চিত হয়ে পড়ে যাবার পর প্রাথমিক ধাক্কায় সে সামলাতে পারেনি। আক্রমণে যাবার কোনো প্রশ্নই ওঠে না তার। আহমদ মুসা দেখতে পেয়েছে গুলি ছুটছে সে। করণীয় কিছু নেই, একটা বিমূঢ় অবস্থা, মৃত্যুর অপেক্ষা ছাড়া আর কিছুই তার করার নেই। কিন্তু গুলি তাকে স্পর্শ করল না। এক নারী মূর্তি দুটি গুলি তার বুক পেতে দিয়ে গ্রহণ করেছে। সামান্য উঠে ঢলে পড়েছে নারী মূর্তির দেহটি। অ্যালেক্সি গ্যারিন মেয়েটিকে গুলি খেতে দেখে কিছুটা হকচকিয়ে যায়। তারপরই আবার তার দুহাতের রিভলভার উঠে এসেছে আহমদ মুসাকে লক্ষ্য করে। কিন্তু অ্যালেক্সিয়ার সুযোগ দিল না আহমদ মুসা। সে আগে উঠে দাঁড়িয়েছে, হাতের লেজার গানও তার তৈরি। বাটন টিপে ফায়ার করল গ্যারিনকে লক্ষ্যে। ভয়ঙ্কর আলোর এক স্রোত আলোর গতিতেই ছুটে গিয়ে আঘাত করল অ্যালেক্সিকে। গাছ যেমন ভেঙে পড়ে তেমনই ভেঙে পড়ল গ্যারিনের দেহ। আহমদ মুসা ইতোমধ্যেই চিনতে পেরেছে গৌরীকে। গৌরী আহমদ মুসাকে বাঁচাবার জন্যে বুক পেতে দিয়েছে গুলির সামনে। গৌরী পড়ে গেল করিডোরের কার্পেটের উপর। আহমদ মুসা দ্রুত গিয়ে গৌরীর পাশে বসে হাঁটুর উপর মাথা তুলে নিল। বলল, মিস গৌরী, আপনি আমাকে বাঁচাবার জন্য এভাবে? যন্ত্রণায় অস্থির গৌরীর চেহারা। সে মুখ ফিরিয়ে আহমদ মুসার দিকে চেয়ে বলল, জীবনে একটি ভালো কাজ করলাম জনাব। ঈশ্বরকে বলার মতো এই একটা কাজই আমার হয়েছে। গৌরী একটু থেমে আবার বলল, আমার সময় বেশি নেই, শুনুন। আবার জ্যাকেটের কলারে একটা পকেট থেকে এক খণ্ড কাগজ আছে। কোড নম্বর ছাড়া ক্যাপসুলগুলো খোলার কোনো উপায় নেই। ওগুলো বুলেট প্রুফ, ফায়ার প্রুফ এবং আনব্রেকেবল। যদি ওগুলো জোর করে ভাঙার চেষ্টা করা হয় তাহলে বিজ্ঞানীরা মারা যাবে। এই কাগজ খণ্ডে বিজ্ঞানীদের ক্যাপসুলগুলো খোলার কোড নম্বর আছে। তৃতীয় তলায় একটা কন্ট্রোল সেন্টার আছে। সেই সেন্টারে একটা ডিজিটাল কিবোর্ড দেখবেন। সেই কিবোর্ডে এই কোড টাইপ করলে ক্যাপসুলগুলো খুলে যাবে। আহমদ মুসা গৌরীর জ্যাকেটের কলারের গোপন পকেট থেকে কাগজটি বের করে নিতে নিতে বলল, এখানে চিকিৎসার ব্যবস্থা নিশ্চয় আছে, সেটা কোথায়? আপনার বুকের দুপাশে গুলি লেগেছে, আপনি সেরে উঠবেন। সে চেষ্টা করবেন না। আমি বুঝতে পারছি আমার সময় বেশি নেই। জানেন, এই মৃত্যুতে আমি খুব তৃপ্ত। একজন ভালো মানুষের কোলে আমি মরতে পারছি, এটাই আমার সৌভাগ্য। এতে আমি খুব খুশি, কারণ আমাকে যে ধ্বংস করেছে মৃত্যুর আগে তার ধ্বংস আমি দেখলাম। স্রষ্টার কাছে তার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। জীবনের অন্তিম লগ্নে এসে কেন আপনার সাথে দেখা হলো? কেন আরও আগে আপনার সাথে দেখা পাইনি? আমি উচ্চাভিলাষী ছিলাম। আমি বড় কিছু করতে চাইতাম, কিন্তু তা মনুষ্যত্ব ও আমার মানবিক অধিকারের বিনিময় নয়। কিন্তু সেটাই হয়েছে। গৌরীর শেষের কথাগুলো অস্পষ্ট হয়ে উঠল। ধুঁকছিল সে, চোখটা তার বন্ধ হয়ে গিয়েছিল। আপনি প্লিজ বলুন, এখানে কোথায় চিকিৎসার ব্যবস্থা আছে? বলে আহমদ মুসা তাকে পাঁজাগলা করে উঠাতে যাচ্ছিল। চোখ খুলল গৌরী। সে মাথা নেড়ে বলল, না, কোনো প্রয়োজন নেই। সত্যি আমার সময় নেই বলে থামল সে। আমাকে আপনার কিছু বলার আছে? আত্মীয় স্বজন কিংবা অন্য কোনো ব্যাপারে? বলল আহমদ মুসা। গৌরী চোখ তুলে তাকালো আহমদ মুসার দিকে। ক্ষীণ কণ্ঠে বলল, আছে। আমার জ্যাকেটের পকেটে দেখুন একটা ছোট্ট ডায়েরি। ওতে আমি কথাগুলো লিখে রেখেছি। এই রাতে যখন সুড়ঙ্গে প্রবেশ করতে আসেন তখনই আমি তাড়াহুড়া করে লিখেছি। আমি সুড়ঙ্গে প্রবেশ করতে আসছি এটা আপনি দেখেছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। হ্যাঁ, বলল গৌরী। কিভাবে? আহমদ মুসা বলল, আপনি রাডার ও ক্যামেরা সজ্জিত রেজিস্ট্যান্ট যে পোশাক পরেছিলেন তা আমাদের ক্যামেরার জন্য অচল। তাই আমি আপনাকে দেখতে পেয়েছি এবং চিনতেও পেরেছি। আর কেউ দেখেনি? আহমদ মুসার জিজ্ঞাসা। না, ক্যাপিটাল অফ পাওয়ারের নিরাপত্তার দায়িত্ব আমার উপর। তাই 8 জন কমান্ড নিয়ে আমি জেগে বসেছিলাম, বলল গৌরী। ধীরে ধীরে তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসছে। প্রধান দরজা খোলার কোড ও ডায়াগ্রাম আপনি দিয়েছিলেন? আহমদ মুসা বলল, হ্যাঁ, কারণ আমি মুক্ত চেয়েছিলাম এবং ওদের ধ্বংসও চেয়েছিলাম। আল্লাহ আপনাকে এর যা যা দিন। আপনি শুধু কিছু বিজ্ঞানী নয়, গোটা দুনিয়ার উপকার করেছেন। আল্লাহর অসীম দয়া আপনি পাবেন। আহমদ মুসা বলল, আল্লাহ মানে স্রষ্টার প্রতি আপনার তো খুব বিশ্বাস, তাই না? বলল গৌরী। কেন, আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না? আহমদ মুসা বলল, আমার বিশ্বাস দিয়ে কি হবে? আমি তার জন্যে মানে আমার বিশ্বাসের পক্ষে তো কিছুই করিনি। সুতরাং পরজগতেও আমার কোনো ভবিষ্যৎ নেই। বলল,
অশ্রুরুদ্ধ ক্ষীণ কণ্ঠে, আছে, আপনি এক স্রষ্টায় বিশ্বাস করেন? আহমদ মুসা বলল, করি, দৃঢ়ভাবে করি। কারণ পরমাণু থেকে গ্যালাক্সি পর্যন্ত গোটা সৃষ্টির মধ্যে রয়েছে একক এক বিধান। স্রষ্টা একজন না হলে এটা হতো না, বলল গৌরী নরম ও ক্ষীণ কণ্ঠে। দুচোখ থেকে তার গড়িয়ে আসছে অশ্রু। আপনি কি পৃথিবীতে স্রষ্টার বাণীবাহক অর্থাৎ নবী রসুলে বিশ্বাস করেন না? খুব মৃদুভাবে চোখ তুলে তাকালো গৌরী আহমদ মুসার দিকে, বলল, জিসাসকে আমি মানি, কিন্তু তার জন্য কোনো কাজ করিনি। নবী রসুলদের ধারাবাহিকতায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি কি শুনেছেন, জানেন? আহমদ মুসা বলল, জানি, বলল গৌরী। আল্লাহর পাঠানো নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মধ্যে তিনি শেষ নবী, এটা আপনি মানেন? চোখ বুজেছিল গৌরী। কিছুক্ষণ পর চোখ খুলল, বলল, বিশ্বাসের জন্য যতটা জানা দরকার ততটা জানি না, তবে আপনার উপর আস্থা আমার সীমাহীন। আপনি তাকে শেষ নবী বলেছেন, আমি তাকে শেষ নবী মানলাম। মিস গৌরী, পরকালে আমার পরিণতি কি হবে আমি জানি না, কিন্তু একটা কথা বলছি, আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন এবং আল্লাহর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা পোষণ করেন। সুতরাং সৃষ্ট মানুষের প্রতি আল্লাহর যে প্রতিশ্রুতি, সে অনুসারে আল্লাহ আপনাকে মাফ করতে পারেন এবং গ্রহণ করতে পারেন তার জান্নাতের জন্যে। আহমদ মুসা বলল, যন্ত্রণায় কাতর গৌরীর গোটা দেহ, তবে তার চোখ দুটি উজ্জ্বল। অশ্রু ঝরছিল সে চোখ দিয়ে, চোখ বুঝল যেন ক্লান্তি ও কষ্ট সামলে নেবার চেষ্টা করছে সে। চোখ খুলল আবার, বলল, স্রষ্টা অনুগ্রহ করলে, তার দয়া হলেই সবই সম্ভব। আপনার মতো সকলের ন্যায় আমিও তার দয়ার মুখাপেক্ষী হলাম। গৌরীর কথাগুলো জড়িয়ে যাচ্ছে, যেন ঘুমিয়ে পড়ছে সে। একটু থেমেছিল, আবার অস্পষ্ট ক্ষীণ কণ্ঠে বলল, বিজ্ঞানীদের নিয়ে যাবার জন্যে সুড়ঙ্গকে নিরাপদ করতে হবে। এজন্যে সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল প্যানেলে অচিহ্নিত সুইচটি অফ করে দিলেই সুড়ঙ্গে যে ফাঁদগুলো আছে তা অকেজ হয়ে যাবে। কাঁপা গলায় আস্তে আস্তে বলল কথাগুলো। গোটা দেহে তার নিঃসাড় হয়ে পড়েছে যেন। তার হাত পায়ের কোনো চেতনা দেখা যাচ্ছে না। চোখ বুঝেছে আবার সে। কাঁপছে গৌরীর ঠোঁট দুটি, যেন নিজের সাথে নিজেই সে লড়াই করছে। চোখ দুটি তার খুলে গেল আবার। ঠোঁট দুটি নড়ে উঠল। অস্ফুট গলায় বলল, আহমদ মুসা, ডায়েরিতে আমি যা আপনাকে বলেছি তা আপনাকে জানাবার জন্যে। কোনো দায়িত্বের ভার আমি আপনাকে দিচ্ছি না, সে অধিকার আমার নেই। কণ্ঠ থেমে গেল গৌরীর। চোখ দুটিও বুঝে গেল তার। নিথর হয়ে গেল তার শরীর। যেন প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল সে। কিন্তু ঘুম নয়, মৃত্যুর সিংহদ্বার দিয়ে এক মহাযাত্রার শুরু। আহমদ মুসা ধীরে ধীরে গৌরীর মাথাটা কার্পেটে নামিয়ে রাখল। গৌরীর প্রাণহীন দেহের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ তোমার শাহাদাত মঞ্জুর করুন। আল্লাহর এক নগণ্য বান্দাকে বাঁচাতে এবং আল্লাহর হাজারো বান্দার উপকারের জন্যে তুমি জীবন দিয়েছ। আল্লাহর কাছে এই সাক্ষ্য আমি দিচ্ছি। তাহিতি নৌবহর ঘিরে ফেলেছে তাহানিয়া মতুতুঙ্গা অ্যাটল। আহমদ মুসা বন্দি বিজ্ঞানীদের সুড়ঙ্গ দিয়ে তাহানিয়া অ্যাটলের পাড়ে নিয়ে এসেছে। এক এক করে সব বিজ্ঞানীকে তুলে নেওয়া হলো তাহিতি নৌবাহিনীর জাহাজে। জাহাজে ওঠার আগে সৌদি আরবের মুক্তিপ্রাপ্ত স্পেস মেরিন ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানী খালেদ মোহাম্মদ আবদুল্লাহ আল মক্কি আহমদ মুসাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, আল্লাহ আপনাকে উত্তম জাযাহ দিন ও দীর্ঘ জীবন দান করুন। শুধু আমাকে নয়, পৃথিবীর প্রায় 150 শীর্ষ বিজ্ঞানীকে আল্লাহর সাহায্যে নতুন জীবন দিয়েছেন। অনেক সালাম আপনাকে। এ সময় হেলিকপ্টার ল্যান্ড করল। হেলিকপ্টার থেকে নেমে এলো স্বরাষ্ট্র ও পুলিশ প্রধান দেগল ও তাহিতির গভর্নর ফ্রাঁসোয়া বুরবন। আহমদ মুসাকে এগিয়ে গেল সেদিকে। তারাও এগিয়ে এলো। দেগল আহমদ মুসাকে অভিনন্দন জানিয়ে জড়িয়ে ধরল এবং বলল, জানেন, গোটা দুনিয়ার এটাই আজ হট নিউজ। আপনার নাম ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। দেগল আহমদ মুসাকে পরিচয় করিয়ে দিল গভর্নরের সাথে। গভর্নর আহমদ মুসাকে বুকে টেনে নিয়ে বলল, তোমার জন্য আমরা গর্বিত। গোটা দুনিয়ায় তাহিতি অসাধ্য সাধন করেছে, এর সব কৃতিত্ব তোমার।
গভর্নরকে ধন্যবাদ দিয়ে আহমদ মুসা একটু আলগা হতেই ড্যাগল বলল, পেছনে তাকিয়ে দেখো আহমদ মুসা। আহমদ মুসা পেছনে তাকালো, দেখল মারিফা ও মাহিন ওরা হেলিকপ্টারে ড্যাগলের সাথে এসেছে। আহমদ মুসা ওদের দিকে এগোলো। মাহিন এসে আহমদ মুসাকে জড়িয়ে ধরে বলল, স্যার, আমাদের দারুণ গর্ব হচ্ছে। মারিফা এসে পাশে দাঁড়ালো, বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? হাসলো আহমদ মুসা, বলল, দেখো, কেউ আমার এই খোঁজ নেয়নি, আমার বোন নিয়েছে। বোনদের মাদের ধর্মই এটা। একটু থামলো আহমদ মুসা, আবার বলল মারিফার দিকে চেয়ে, হ্যাঁ, ভালো আছি বোন। ভাইয়া, আমিও মাহিন চাকুরি পেয়েছি, বলল মারিফা। কি চাকুরি? আহমদ মুসা বলল, গোয়েন্দা বিভাগে। প্রথমে আমাদের ট্রেনিং চলবে, তার সাথে পড়ার সুযোগটাও থাকবে, বলল মারিফা। অভিনন্দন তোমাদের, ভালো চাকুরি, দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবে, আহমদ মুসা বলল। কথা শেষ করে আহমদ মুসা এগুলো গভর্নরের দিকে। এ সময় মোবাইল বেজে উঠল আহমদ মুসার। কল ধরতে আহমদ মুসা ওপার থেকে কণ্ঠ পেল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল ওয়াহাব আর নজদির। আহমদ মুসা তাকে সালাম দিল। সালামের জবাব দিয়ে সে বলল, অভিনন্দন আহমদ মুসা, শুধু আমাদের বিজ্ঞানী নয়, প্রায় 150 বিজ্ঞানীকে তুমি মুক্ত করেছ। গোটা দুনিয়া তোমাদের অভিনন্দিত করছে। আমি মহামান্য বাদশাহকে জানিয়েছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন। ধন্যবাদ স্যার, আল্লাহর সাহায্যেই সব হয়েছে, বলল আহমদ মুসা। আবারও ধন্যবাদ তোমাকে, আমরা এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছি। ম্যাডামরা সবাই ভালো আছেন, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। আহমদ মুসা স্বরাষ্ট্রমন্ত্রীর সালামের জবাব দিয়ে টেলিফোন রেখে দিল। এগিয়ে গেল আহমদ মুসা গভর্নরের দিকে। তাহানি অ্যাটল থেকে তাহিতি নৌবাহিনীর একটা জাহাজ প্যাসিফিকের বুক চিরে দিকে গতিতে দুলে দুলে চলছে তাহিতির দিকে। জাহাজের একটা কেবিনে শুয়ে আছে আহমদ মুসা, তার হাতে গৌরীর দেয়া সেই ডায়েরিটা। ডায়েরি পড়ার জন্য খুলল সে। তখনই তার মোবাইলে কল বেজে উঠল, ধরল। ওপার থেকে কণ্ঠ তাহিতির গভর্নরের, গুড মর্নিং মিস্টার আহমদ মুসা। আহমদ মুসা গুড মর্নিং জানালো। মিস্টার আহমদ মুসা, একটা খবর আপনাকে না জানিয়ে পারলাম না। প্যারিস থেকে এইমাত্র প্রধানমন্ত্রী জানালেন মতুতুঙ্গা অ্যাটলের প্রাসাদটিকে ফরাসি সরকার পর্যটকদের জন্য খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর বার্ষিক আয়ের 1/4 শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। অর্ধেকটা পাবে তাহিতি ও পলিনেশিয়া দ্বীপপুঞ্জ। অবশিষ্ট 1/4 খরচ করা হবে প্রশান্ত মহাসাগরীয় সব ধর্মের শিশুদের ধর্মশিক্ষার উন্নয়নে। আপনার কাছে এই পরামর্শ ফরাসি সরকার রেখেছেন। আর প্রাসাদটির ক্যাপিটাল অফ পাওয়ার নাম পরিবর্তন করে রাখা হয়েছে আহমদ প্যালেস অফ ওয়েলফেয়ার। আর ব্ল্যাক সান সিন্ডিকেটের গোপন ঘাঁটিগুলো ধ্বংস করা হচ্ছে এবং ওদের মিনি সাবমেরিন, টিউব সাবমেরিন সমৃদ্ধ ওদের যে নৌবহর আছে পানির তলায় তা খুঁজে বের করা এবং পাকড়াও করার কাজ শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ও মার্কিন সরকার আমাদের সাহায্য করছে, বলল গভর্নর। অন্য সব সিদ্ধান্তের জন্য ফরাসি সরকারকে ধন্যবাদ, কিন্তু স্যার, আমার নাম জড়ানো হলো কেমন প্যালেসের নামের সাথে? আহমদ মুসা বলল, এ সিদ্ধান্ত ফরাসি ক্যাবিনেটের, আমি কি করে বলবো? আহমদ মুসা বলল। ভাবল সে, নামটা আমার নয়, আহমদ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের নাম বলেই তো এটা আমারও নামেরই একটা অংশ। থাক না, অ্যাটল প্রাসাদের মতো দুনিয়ার এক বিস্ময়ের সাথে আমার রসুল মানে মানুষের রসুলের নাম জড়িয়ে। অ্যাটল দ্বীপের নিচের এই বিস্ময়কর প্রাসাদটি তো দুনিয়ার মানুষ ও পর্যটকদের কাছে এক নজর দেখার এক অপার আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। আহমদ মুসা কিছু বলার আগে গভর্নর নিজে আবার বলে উঠল, ঠিক আছে মিস্টার আহমদ মুসা, আপনি তো এখন শিপে, আসুন, আমরা আপনার অপেক্ষা করছি। দেশ বিদেশের বহু সাংবাদিক এসেছে। আর মনে আছে তো আজ রাতে আমার বাড়িতে ডিনার? মনে আছে স্যার। আর কিছু সময়ে আমি সাংবাদিক সম্মেলনে পৌঁছব, কিন্তু স্যার, আমি শুধু উপস্থিত থাকব, আমার পরিচয় দিতে পারবেন না। আহমদ মুসা বলল, হ্যাঁ, একথা আমাকে মিস্টার ড্যাগল জানিয়েছেন, কিন্তু পরিচিত হতে কয়েকটা কথা বলতে দোষ কি আহমদ মুসা? বলল গভর্নর। স্যার, আমি কোনো রাজনীতিক নই, কোনো প্রফেশনাল পুলিশ বা সেনাবাহিনীর কেউ নই। কোনো পরিচয় ছাড়াই মানুষের জন্য কাজ করছি, কাজ করব, আহমদ মুসা বলল। ধন্যবাদ আহমদ মুসা, আপনি সত্যিই সকলের জন্য দৃষ্টান্ত হওয়ার মতো একজন। ঈশ্বর আপনাকে দীর্ঘজীবী করুন। রাখছি তাহলে টেলিফোন, বলল গভর্নর। আপনার টেলিফোনের জন্য আপনাকে ধন্যবাদ,
আমি আসছি স্যার, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা মোবাইল রেখে গৌরীর ডায়েরিতে হাত দিতে যাচ্ছিল, আবার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওপার থেকে জোসেফাইনের কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম। জোসেফাইন, কেমন আছো? তোমাকে কয়েকবার টেলিফোন করে পাইনি, বলল আহমাদ মুসা। তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমাকে অভিনন্দন দিয়ে নেই। জোসেফাইনের কথার মধ্যে আহমাদ মুসা বলে উঠল, না ম্যাডাম জোসেফাইন, তোমার কনগ্রাচুলেশন নয়, কনসোলেশন চাই আমার কাছে। তোমাকে ছেড়ে অনেকদিন আমি বাইরে অনেক কষ্টে আছি। আমি সব জানি, আমার ননদ সব আমাকে জানিয়েছে। তুমি যে লড়াইয়ে আছো তাতে আমাকে স্মরণ করার, আমার জন্য কষ্ট পাবার মতো সময় কোথায় তোমার? তুমি গুলিতে আহত হয়েছে একাধিকবার, সেটাও তো আমাকে জানাওনি। তারপরেও তোমাকে অভিনন্দন। থামল জোসেফাইন। সরি, জানানো উচিত ছিল, কিন্তু ঘটনাগুলো একের পর এক এমনভাবে ঘটেছে যাতে সুস্থির সময় খুব কম পাওয়া গেছে। আর ভয় হয়েছে তুমি ভয়ানক উদ্বেগের মধ্যে পড়বে। ভেবেছি এই সমস্যাগুলো ক্লিয়ার হলে তোমাকে জানাবো। মারেফা তোমাকে টেলিফোনে সব জানিয়েছে, বলল আহমাদ মুসা। তাহিতিতে যখন আজ ভোর, তখন সে টেলিফোন করে বিজয়ের কথা জানিয়েছে। সে এর আগেও আরও 2 দিন টেলিফোন করেছে। ও হ্যাঁ, আরও একদিন সে আমাকে টেলিফোন করেছে। ওদের বিয়ের ঠিক পর মুহূর্তে সে ওদের বিয়ের খবর আমাকে জানায়। আমি ওকে অভিনন্দন জানিয়ে বলেছিলাম, তোমার ভাইয়াকে ছাড়া বিয়ে করছো? জবাবে সে বলেছিল, ভাইয়া ডেট ঠিক করে দিয়ে বলেছিলেন, যাই ঘটুক, কেউ না আসুক, ওই দিন যেন বিয়ে হয়ে যায়। ওই দিনের পর তোমরা বিয়ে না হওয়া অবস্থায় আমার কাছে আসতে পারবে না। অতএব উপায় কি? বিয়ে করতেই হলো। খুব ভালো মেয়ে মারেভা, বলল জোসেফাইন। হ্যাঁ, ওরা দুজন আমাকে অনেক সাহায্য করেছে। আরেকজনের কথা বলতে হচ্ছে জোসেফাইন। সে হলো গৌরী ব্ল্যাক সান সিন্ডিকেটের সর্বময় কর্তা, অ্যালেক্সি গ্যারিনের পার্সোনাল সেক্রেটারি, তার বডিগার্ড ও গ্যারিনের নিজস্ব বাহিনীর কমান্ডার। গৌরী মারা গেছে জোসেফাইন। আহমাদ মুসার অবিচল কণ্ঠ যেন শেষ বাক্যে কেঁপে উঠল। তবে মৃত্যুর আগে গৌরী আমাকে তার একটি ডায়েরি দিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলল জোসেফাইন। ইন্না লিল্লাহ পড়লে যে জোসেফাইন? আহমাদ মুসা বলল। তোমার জন্য যে জীবন দিতে পারে, তোমাকে যে এতটা চেনে, সে তোমার ধর্মকেও ভালো না বেশি পারে না, বলল জোসেফাইন। হ্যাঁ জোসেফাইন, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে এক আল্লাহ ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার বিশ্বাসের ঘোষণা দিয়েছে। আহমাদ মুসা বলল, আল্লাহ গৌরীকে কবুল করুন। তার কবর কোথায় হয়েছে? বলল জোসেফাইন। আমি অনুরোধ করেছি তাহিতিতেই তার কবর হবে। আহমাদ মুসা বলল, তুমি তার জানাজা পড়বে? বলল জোসেফাইন। অবশ্যই পড়ব জোসেফাইন, আহমাদ মুসা বলল। ধন্যবাদ, বলে একটু থামল জোসেফাইন। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, তোমাকে একটা খবর দিতে চাই। কি খবর? আহমাদ মুসা বলল, আমি ও আহমাদ আবদুল্লাহ আমেরিকা যাচ্ছি। আমেরিকা যাচ্ছ? আহমাদ মুসার কণ্ঠে বিস্ময়। বিস্মিত হচ্ছ কেন? অনুমতি তো অনেক আগেই দিয়েছ, বলল জোসেফাইন। হাসল আহমাদ মুসা, বলল, অবশ্যই যাবে। কেন যাচ্ছ এটাই বুঝছি না। বেড়াতে গেলে তো আমাকে সাথে নিতে চাইতে। আহমাদ মুসা বলল, তোমার এত ভক্ত সেখানে যে নীরবে বেড়ানো যেত না। যেখানে যেতাম সেখানে জনসভা হয়ে যেত, বলল জোসেফাইন। কবে যাচ্ছ? কোথায় উঠবে? আহমাদ মুসা বলল, আমার হোস্ট হচ্ছেন খালাম্মা সারা জেফারসনের মা। আমেরিকা যাব শুনেই বললেন, আমার বাড়িতেই উঠতে হবে, গেস্ট হিসেবে নয়, মেয়ে হিসেবে। আমি তার অনুরোধ উপেক্ষা করতে পারিনি, বলল জোসেফাইন। কবে যাচ্ছ? জিজ্ঞাসা আহমাদ মুসার। এই মিশনের সমাপ্তির অপেক্ষায় ছিলাম, আজ টিকিট করে ফেলব। সৌদি আরবের সরকারি কর্তৃপক্ষ কি জানে? জিজ্ঞাসা আহমাদ মুসার। আমি মার্কিন দূতাবাসকে জানাবার পর রাষ্ট্রদূত এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সাহেব এসেছিলেন। তারা সব জানিয়ে গেছেন ওয়াশিংটন বিমান রিসিভ করবেন এবং সরকারি নিরাপত্তায় আমাকে সারা জেফারসনের বাসায় পৌঁছে দেবে। নিরাপত্তা নিয়ে আমাকে কিছু ভাবতে হবে না। যেখানেই যাব আমাদের জন্য সরকারি নিরাপত্তা থাকবে, বলল জোসেফাইন। আলহামদুলিল্লাহ, বিদেশ বিভুঁয়ে যাবে, কোথায় কি করবে এ নিয়ে আমার দুশ্চিন্তা ছিল, সেটা কাটল। দোয়া করি তোমার সফর আনন্দদায়ক হোক, বলল আহমাদ মুসা। জোসেফাইন বলল,
বলো তোমার পরবর্তী ডেস্টিনেশন কি? গৌরীর ডায়েরিতে কি আছে? আমি ওতে বিপদ মানে রহস্যের গন্ধ পাচ্ছি। আমি ওটা পড়িনি, পড়ব, আহমাদ মুসা বলল। পড়ার পর কিন্তু আমাকে জানাবে, বলল জোসেফাইন। অবশ্যই, আহমাদ মুসা বলল। কথা শেষ করে আবার বলল, আহমাদ আবদুল্লাহ কোথায়? এতক্ষণ যে তুমি নিরাপদে কথা বলছো। সে ঘুমিয়ে আছে, বলল জোসেফাইন। বিদেশে যাবে, দেখো ওকে, চোখে চোখে রেখো, আহমাদ মুসা বলল। সারা ওকে পেলে আমি কতক্ষণ তাকে দেখতে পাবো সেটা বলা মুশকিল, বলল জোসেফাইন। তবু সব দায়িত্ব তো তোমারই, আহমাদ মুসা বলল। দোয়া করো। আর কোনো কথা? বলল জোসেফাইন। আরও একটা কথা আছে, তবে, আহমাদ মুসা বলল। বুঝেছি, আমি রাখলাম। আহমাদ আবদুল্লাহ উঠলে আবার টেলিফোন করব। আসসালামু আলাইকুম, বলল জোসেফাইন। অনেকক্ষণ রইলাম। ওয়ালাইকুম আসসালাম, আহমাদ মুসা বলল। মোবাইলটা রেখেও আহমাদ মুসা অনেকক্ষণ চুপ করে থাকল। তার চোখে শূন্য দৃষ্টি, চোখে ভাসছে জোসেফাইনের হাসি মাখা সুন্দর মুখটা। সত্যি হৃদয়ে সে অনুভব করছে জোসেফাইনের দূরত্ব। অনেকক্ষণ পর বালিশটা টেনে শুয়ে পড়ল আহমাদ মুসা। পাশ থেকে টেনে নিল গৌরীর ডায়েরিটা। আলহামদুলিল্লাহ, সাইমন সিরিজের 51 নম্বর বই এখানে শেষ।